15 আগস্ট ঘিরে ভয়ানক চক্রান্তে মেতেছে আওয়ামী লীগ। 5 লক্ষ প্রশিক্ষিত গরিলা ছেড়ে দেওয়া হয়েছে। জীবনের বিনিময় হলো আওয়ামী লীগকে পুনর্বহাল করার ঘোষণা দিয়েছে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। আপনারা একটু সাহস করে যাবেন, এখন আর ভয় পাওয়ার কিছু নাই। এই অবৈধ সরকারের, এই রাজাকারদের সরকারের সময় শেষ হয়ে এসেছে। আওয়ামী লীগকে কিন্তু 8-10টা রাজনৈতিক দলের মতো আমাদের দেখলে চলবে না। কেন এই তিনটি নাম, বঙ্গবন্ধু, 32 নম্বর, 15 আগস্ট, এই তিনটি শব্দ, এই তিনটি ঘটনা, এই তিনটি প্রেক্ষাপট, এই তিনটি ইতিহাস নিয়ে কেন তাদের এত আতঙ্ক? দেশের অভ্যন্তরে দলটির কার্যক্রম সরকার নির্বাহী আদেশে বন্ধ থাকলেও দলটি আটঘাট বেঁধে মাঠে নামতে চায়। সেজন্য শেখ হাসিনা দিল্লিতে নিজ বাসভবনে একের পর এক নেতাদের তলব করেছেন। শেখ হাসিনা 2 জন ব্রিটিশ স্বনামধন্য লয়ার নিয়োগ করেছে। লয়ার নিয়োগ করে ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে মামলা করেছে। প্রফেসর ইউনূস আগামী 2-1 মাসের মধ্যেই যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে, সেই রাজনৈতিক পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়াতে পারবেন না। সেই কারণেই পদত্যাগ করে বিদায় নেবেন। এতক্ষণ যে ভিডিওর অংশ বিশেষ দেখলেন, তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আগামীকাল সেই ঐতিহাসিক 32 নম্বর বাড়িতে গিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করবেন, সেই বাড়ির সামনে ফুলের তোড়া রাখবেন এবং মোমবাতি জ্বালাবেন। বাঙালির মাটির থেকে স্বাধীনতার চেতনা মুছে ফেলা যায় না, স্বাধীনতার ইতিহাস মানুষের মনের থেকে মুছে ফেলা যায় না, আর বঙ্গবন্ধুকে বাংলাদেশের মানুষের মনের থেকে মুছে ফেলা যায় না। 32 নম্বর একটি বাড়িটি আর নেই, তবে সেই 32 নম্বর ধানমন্ডি ঠিকানাটি এখনো আছে, সেই মাটিটি এখনো আছে। আর মাটি কোনোদিন মুছে ফেলা যায় না, চেতনা কোনোদিন মুছে ফেলা যায় না। আর আমার বিশ্বাস আপনারা বঙ্গবন্ধুকে ভুলেন নাই। তো এটাই আমার আহ্বান, আপনারা একটু সাহস করে যাবেন, এখন আর ভয় পাওয়ার কিছু নাই। এই অবৈধ সরকারের, এই রাজাকারদের সরকারের সময় শেষ হয়ে এসেছে। বাংলাদেশের মাটির থেকে কোনোদিন 71-এর ইতিহাস মুছে ফেলা যাবে না, বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে না। জয় বাংলা। সবশেষ 12 আগস্ট তিনি বৈঠকের জন্য ডেকেছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাদের। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে কলকাতা থেকে 8 জনের একটি টিম শেখ হাসিনার সাথে দেখা করতে দিল্লি গিয়েছিলেন। এরা হলেন সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও সাইফুজ্জামান শেখর, যুবলীগের সেক্রেটারি মাইনুল হোসেন নিখিল, স্বেচ্ছাসেবক লীগের ভাইস প্রেসিডেন্ট ও সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়, সেক্রেটারি আফজাল বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। আওয়ামী লীগ ছাড়া যাতে দেশে কোনো নির্বাচন না হয় সেই ইস্যুতে আন্দোলনে নামার অংশ হিসেবে এই বৈঠক হয়েছে বলে দলটির নেতারা দাবি করেছেন। আগামী কয়েকদিনের মধ্যে আরও 2টি বৈঠক হওয়ার সম্ভাবনা আছে। বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতারা কলকাতা থেকে দলটি পরিচালনা করছে, সেখানে তারা নিয়মিত বৈঠক করেন। এদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিদেশে বসে দলটির এমন তৎপরতা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ভাবিয়ে তুলেছে। সরকার প্রেস সেক্রেটারি বলেছেন, বিষয়টি তারা নজরে রেখেছেন। সরকার আশঙ্কা দলটি এই মুহূর্তে সরাসরি মাঠে না নামলেও বিভিন্ন পেশাজীবী সংগঠনের ব্যানারে তারা আন্দোলন করতে পারে। সরকার গোয়েন্দা সংস্থাগুলো সরকারকে এমন বার্তা দিয়ে রেখেছে, সেজন্য সরকার কিছু আগাম সতর্কতামূলক নির্দেশনাও দিয়ে রেখেছে। 12 আগস্ট হঠাৎ করে সরকার ও পুলিশ প্রশাসন সচিবালয় এবং উচ্চ আদালত প্রাঙ্গণে মিছিল মিটিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করে নোটিশ দিয়েছে। বাংলাদেশ সচিবালয়ের ভেতরে নিরাপত্তায় মিছিল সমাবেশ নিষিদ্ধ সহ 7টি জরুরি নির্দেশনা জারি করেছে সরকার। সন্ধ্যা 6টার পর সচিবালয়ের ভেতরে জরুরি দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে বলেও জানানো হয়েছে সরকারি নির্দেশনায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ জসিমউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে প্রত্যেকটি ভবনের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত প্রতিটি ভবন বা প্রাঙ্গণের সার্বক্ষণিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারিভাবে এই নির্দেশিকায় বিশেষ কোনো কারণ জানানো হয়নি, তবে হঠাৎ করে এমন নির্দেশনার কারণ কি তা নিয়ে উঠেছে প্রশ্ন। একাধিক সূত্র থেকে জানা গেছে, সচিবালয়ে আওয়ামীপন্থী আমলাদের বিদ্রোহের আশঙ্কা করছে সরকার। সাবেক প্রধানমন্ত্রীর সময় 46 জন শেখ হাসিনা অনুগত আমলাকে সরকার চিহ্নিত করেছে। বিগত কয়েক মাস যাবৎ তারা নিজেরা সংগঠিত হতে শুরু করেছে বলে সরকার জানতে পেরেছে। ঢাকার অফিসার্স ক্লাব, ঢাকা বনানী ক্লাব সহ অভিজাত জায়গায় তারা বৈঠক করছেন বলে গোয়েন্দারা সরকারকে রিপোর্ট দিয়েছে। একই দিনে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি সুপ্রিম কোর্ট এলাকা এবং এর আশেপাশের গুরুত্বপূর্ণ স্থানে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে নতুন করে সব ধরনের সভা সমাবেশ, গণজমায়েত ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে। 13 আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে পুলিশ জানিয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলো হলো প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান ফটক, সুপ্রিম কোর্ট সংলগ্ন মাজার গেট ও জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের সড়ক ও মৎস্য ভবন সংলগ্ন সড়ক। এসব এলাকায় কোনো ধরনের সভা সমাবেশ, মানববন্ধন, অবস্থান ধর্মঘট কিংবা শোভাযাত্রা করা যাবে না বলে জানিয়েছে ডিএমপি। সরকারের সূত্রগুলো বলছে, সচিবালয় ও কোর্ট প্রাঙ্গণে বড় ধরনের সরকার বিরোধী শোডাউন হতে পারে এমন আশঙ্কা থেকে এ ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে আরো কয়েকটি স্থানের জন্য একই ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে। আমাদের রাজনীতির ইতিহাসে, স্বাধীন বাংলাদেশের ইতিহাসের যে মহাকলঙ্ক ৭৫ 15 আগস্ট, যার মাধ্যমে আমরা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছি, রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করেছি, বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জে জানিয়েছি এবং প্রথম সেই যে সামরিক অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রের যে জবাব, সেই জবাবটা আমরা বুট দিয়ে এবং বুলেট দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করেছি। এবং সেই যে ইতিহাস, সেই ইতিহাস কখনো বাংলাদেশ থেকে মোছা যাবে না, কিয়ামত পর্যন্ত মোছা যাবে না। কখনো কখনো ছাই চাপা দেওয়া যাবে, ধামা চাপা দেওয়া যাবে। ২ নম্বর যে বঙ্গবন্ধুর যে নামটি, এই বঙ্গবন্ধুর নামটি, শেখ মুজিবুরের নামটি কিভাবে আপনি বন্ধ করবেন? তো ওই যে যদি একটি মুজিবরের তরে লক্ষ মুজিবরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে ওই বাংলাদেশ আমার বাংলাদেশ, বলেন তো এই গান আপনি বন্ধ করবেন কিভাবে? এই গানের সুর আপনি বন্ধ করবেন কি করে? কখনো আপনি এটা বন্ধ করতে পারবেন না। এটা হয়ে গেছে। বা যতদিন রবে পদ্মা যমুনা মেঘনা গৌরী বহমান, ততদিন কীর্তি রবে তোমার শেখ মুজিবুর রহমান। কিভাবে এই কবিতার এই ছন্দ আপনি বন্ধ করবেন? কখনো পারবেন না। মহাভারতের একটি কথা, একটা নাম, যেমন শকুনি, একটি নাম, আজ থেকে ৫,০০০ বছর আগে একটা নাম শকুনি, নাম দ্রৌপদী, নাম অর্জুন, ভীম, যুধিষ্ঠির, তারপর সেই যে পঞ্চপাণ্ডব, কৌরব, এগুলোকে আপনি বন্ধ করতে পারছেন? এর সঙ্গে যে নীতি কথা, কত সাহিত্য রচিত হলো, কত কিছু হলো, কিন্তু এই সাহিত্যের কাছে সব হারিয়ে যায়। একইভাবে এই ভূখণ্ড যতদিন থাকবে, এই ভূখণ্ডের মাটি যতদিন থাকবে, এটা যদি মরুভূমি হয়ে যায়, বিরান হয়ে যায়, হারিয়ে যায় সকল ইতিহাস, মহেঞ্জোদারো এবং হরপ্পার মতো, কিংবা ধরুন সেই আদ এবং সামুদ জাতির মতো যদি পুরো ভূখণ্ড তলিয়ে যায় কখনো সমুদ্রে, বঙ্গোপসাগরে, কিংবা এখানে মরুভূমি হয়ে যায়, কোনো কিছু না থাকে, তখন কি হবে জানি না। কিন্তু যেদিন একটা পাখি থাকবে, একটি মানুষ থাকবে, একটি পশু থাকবে, সেই দিন পর্যন্ত এই যে 3টি নাম, বঙ্গবন্ধু, তারপর 15ই আগস্ট এবং 32 নম্বর, এটা কেউ মুছতে পারবেন না, কেউ মুছতে পারবেন না। এটাই ইতিহাসের শিক্ষা, ইতিহাসের বাস্তবতা। সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ঠিকানায় দেয়া সাক্ষাৎকারেও তেমনটাই মনে হয়েছে যে নির্বাচন নিয়ে কোনো না কোনো ঝামেলা রয়েছে এবং উপদেষ্টা পরিষদও যে মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্য দিয়ে যাচ্ছে, সেটাও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্বীকার করে নিয়েছেন যে এনসিপির প্রতিনিধিত্ব এই উপদেষ্টা পরিষদে আছে। এক কথাই ইনডাইরেক্টলি তিনি স্বীকার করে নিয়েছেন। স্বীকার করে নিয়ে তিনি বলেছেন যে নির্বাচনের আগে সেই সকল উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবে, যেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না হয়। কিন্তু এখন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে, এখন যে সরকারি পৃষ্ঠপোষকতায় নানাভাবে এনসিপিকে সহযোগিতা করা হচ্ছে, সেই ব্যাপারগুলো প্রচণ্ড সমালোচিত হচ্ছে। তাহলে যে ব্যাপারটা, প্রথম যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে বিএনপি বাদ দিয়ে অন্য যারা মোটামুটি একটু শক্তিধর, ভোট থাকুক আর না থাকুক, জামাত বাদ দিয়ে কারো তো আদতে ভোট নাই, সেই শক্তি একটা মানে বড় শক্তি রয়েছে। যেমন ইসলামী আন্দোলন কিংবা ইসলামী দলগুলোর একটা বড় শক্তি রয়েছে। শক্তি কি? যে তারা বললেই মাদ্রাসার ছাত্ররা বেরিয়ে আসবে। হুজুর বলেছে, ওরে বাবারে, হুজুরের বলা মানেই হচ্ছে যে আল্লাহর পরে যদি কারো কথা শুনতে হয় তাহলে হুজুরের কথা শুনতে হবে। সুতরাং হুজুরের বয়ানে তারা মাঠে নেমে আসবে এবং মাঠে নামিয়ে আনা তাদের পক্ষে খুব সহজ হবে। জামাত ইসলামেরও একটা বড় ব্যাপার আলোচনা হয়, সেটা হচ্ছে যে জামাত ইসলামের যত ভোট ততজন কর্মী। সুতরাং আর কোনো রাজনৈতিক দলে এরকম অ্যাক্টিভ কর্মী নেই। জামাত ইসলামের যদি সারা দেশে 1 কোটি ভোট থাকে, তাহলে অলমোস্ট 1 কোটি তাদের কর্মী। সুতরাং তাদেরও মাঠে নামানো তাদের পক্ষে সহজ হবে। এনসিপিরও যে কয়টা ভোট সেই কয়টাই কর্মী, সুতরাং তাদেরকেও মাঠে নামানো সহজ হবে। এবং এই মাঠে নামিয়ে যদি ঢাকায় একটা বড় জমায়েত করা হয়, কয়েকদিন অবস্থান করানো যায় সেই জমায়েতকে, তাহলে নির্বাচন পিছিয়ে যাবে, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। এবং নির্বাচন কবে নাগাদ আদৌ হবে, পিআর পদ্ধতিতে নির্বাচন এই সরকার মানতে পারবে কিনা, জুলাই সনদ বাস্তবায়ন আদৌ সম্ভব কিনা নির্বাচনের আগে, এই যে জটিলতা আছে, যেমন জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব না,
নির্বাচনের আগে, সংসদ আসার আগে সেটা বাস্তবায়ন সম্ভব নয়, কিন্তু দাবি জানানো হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করে তারপরে নির্বাচন দিতে হবে। তার মানে হচ্ছে যে নির্বাচন বানচালের একটা চেষ্টা, নির্বাচন বানচাল করে যাদের লাভ তারাই এই চেষ্টা করবে। সুতরাং কনক্লুশনে আসাই যায় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না। এখন দ্বিতীয় ইস্যু মানে প্রথম ইস্যু যেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, প্রফেসর ইউনূস পদত্যাগ করতে পারেন। প্রফেসর ইউনূস এমনই একজন সম্মানী ব্যক্তি, বিশ্ব দরবারে যার সম্মান প্রতিষ্ঠিত, সেই মানুষটা আমার মনে হয় না যে এই বিশৃঙ্খল রাজনৈতিক পরিস্থিতিতে যখন তার কথার মূল্য থাকবে না, তিনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটা প্রতিষ্ঠিত হতে বাধাপ্রাপ্ত হবে এবং তিনি যাদেরকে ওন করেন তারাই তার বিপক্ষে অবস্থান নেবে। সেরকম পরিস্থিতি যদি বাস্তবায়িত হয় কিংবা সেরকম পরিস্থিতি যদি সৃষ্টি হয়, তাহলে প্রফেসর ইউনূস পদত্যাগ করবেন। পদত্যাগ করে তিনি মনে করবেন যে এখান থেকে সম্মান নিয়ে চলে যাওয়াটাই ভালো, কারণ দেশের কোটি কোটি মানুষ, মুষ্টিমেয় কিছু সংখ্যক মানুষের চাইতে দেশের কোটি কোটি মানুষের আস্থা অর্জন করাটাই তার জন্য সমীচীন হবে। কারণ একেবারেই বয়সের শেষ বেলাতে এসে, জীবনের শেষ গধূলিতে এসে তিনি অপমানিত হবেন, তাকে কেউ অপমানিত করবে, কোনো কারণে তিনি সমালোচিত হবেন, কোনো কারণে তিনি জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হবেন, সেরকম কোনো সিদ্ধান্ত হয়তোবা তিনি নেবেন না। সেই কারণেই উদ্ভূত পরিস্থিতি, নির্বাচনকে ডিলে করা এবং নানাভাবে নির্বাচন বানচাল করার যে উদ্ভূত পরিস্থিতি হওয়ার সম্ভাবনা একেবারে শতভাগ সৃষ্টি হয়েছে, সেরকম পরিস্থিতিতে প্রফেসর ইউনূসের আর এই দায়িত্বে থাকার প্রয়োজনীয়তা তিনি ফিল করবেন না। সুতরাং এটা বলা যেতেই পারে যে এই সরকার, প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার, সেই সরকারের অধীনে আগামী নির্বাচন নাও হতে পারে। আরেকটা সরকার হয়তো আসবে, আরেকটা সরকার এসে তাদের অধীনে নির্বাচন হবে, কিংবা কোন দিকে যাবে পরিস্থিতি, অন্যদিকে চলে যায় কিনা পরিস্থিতি, সেটাও কিন্তু ভাবনার বিষয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।